আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি রায়হানা আক্তার, সহকারী শিক্ষক, ছায়াবৃত্তি সোসাইটি উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জন্য আমি পৌরনীতি ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে আমি পৌরনীতির প্রথম অধ্যায়টা শুরু করব। যেহেতু আমাদের করোনাকালীন সময়ে আমরা বাসায় আছি, সুতরাং বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে তোমাদের ক্লাসটা নতুন করে রিভাইজ হচ্ছে। আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নতুন ক্লাসে উঠেছো, সেজন্য প্রথম থেকে আমরা শুরু করি। পৌরনীতির প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি এবং নাগরিকতা। তো পৌরনীতি এবং নাগরিকতা এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো, আসো আমরা সেটা দেখি। পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ে ধারণা ব্যাখ্যা করতে পারবো। তারপর পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। পরিবার, সমাজ, রাষ্ট্র ও সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তারপর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এগুলো আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে এই জ্ঞানগুলো আমরা লাভ করতে পারবো। আর পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেই কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারবো। আর পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে সেটা জানতে পারবো। আর সেই দিকগুলো হলো যেমন পরিবার, রাষ্ট্র, সমাজ, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে পৌরনীতি আলোচনা করে। তো প্রথমে আসা যাক পৌরনীতি এবং নাগরিকতা কি সেটা আমরা জানি। পৌরনীতি একটি ইংরেজি শব্দ। পৌরনীতি একটি ইংরেজি শব্দ। সেই ইংরেজি শব্দটি এসেছে সিভিক্স। সিভিক্স একটি ল্যাটিন শব্দ, আর সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক অর্থাৎ সিটিজেন, আর সিভিটাস শব্দের অর্থ নগর, রাষ্ট্র। প্রাচীন গ্রীসে নাগরিক এবং নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় ছোট ছোট অঞ্চল নিয়ে গ্রীসে গড়ে উঠত নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। আর তখনকার সময়ে মহিলারা সেভাবে অর্থাৎ ওইসব নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো না, বিধায় এটা একটা পুংলিঙ্গ শব্দই রয়ে গেছে, তো পুরুষবাচক শব্দ রয়ে গেছে। আর সেই নাগরিকের আচরণ এবং কার্যাবলী নিয়ে আলোচনাই হলো পৌরনীতির মূল বিষয়বস্তু। আর নাগরিকের বিভিন্ন অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে সেই নাগরিকগণ। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত, অর্থাৎ তোমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যাদের বয়স 18-এর নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করারও সুযোগ নেই। এগুলো পৌরনীতিতে আলোচনা হয়। তো বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে দুটি অর্থে আলোচনা করা হয়। একটা হচ্ছে ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে যেমন পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। তাছাড়া সংকীর্ণ অর্থ পৌরনীতি আলোচনা করে, অর্থাৎ নাগরিকের অধিকার এবং কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু। তাহলে আমরা পৌরনীতির বিষয়বস্তু দেখলাম। তারপরে আসো আমরা নাগরিকের বিভিন্ন অধিকার এবং কর্তব্য নিয়ে পৌরনীতি কী কী আলোচনা করে। নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের আইন মান্য করা,
যেমন এখন সরকার যখন লকডাউন দেয় সেই সময় আমরা বাসায় থাকব, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় আইন, সেগুলো আমাদেরকে মানতে হবে। সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোট প্রদান ইত্যাদি হচ্ছে রাষ্ট্রীয় কর্তব্য, যেগুলো রাষ্ট্রে আমাদের উপর আরোপ করে, সেই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করব। তারপর সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী, পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। তারপরে আসো যে নাগরিকতা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনই নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ ও আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলী, অবদান, নাগরিকতার সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি এবং নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমাদেরকে কেন্দ্র করে তো এইসব প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, যেমন যারা গ্রামে থাকে তাদেরকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, যারা শহরে থাকে তাদেরকে সিটি কর্পোরেশন, এগুলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এগুলো আমাদের নাগরিকদের সেবা প্রদানের জন্যই এইসব প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। সুতরাং রাষ্ট্র যেরকম আমাদের প্রতি দায়িত্ব পালন করে, আমরাও রাষ্ট্রের নাগরিক হিসেবে সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে রাষ্ট্রীয় যে আইন আছে সেগুলো মান্য করব। তারপর নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও পরিণতি আলোচনা করে। যেমন অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এসবের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতার বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। তো সেরকমভাবেই পরিণতি এগিয়ে যাচ্ছে। আর এই পরিণতির প্রথম আলোচ্য বিষয় হচ্ছে পরিবার। যে আমরা পরিবার থেকে অনেক কিছু শিখব। যেমন বলা হয় যে পরিবারই হচ্ছে প্রথম প্রাথমিক শিক্ষা কেন্দ্রটা হচ্ছে পরিবার। সেই পরিবারের কাছ থেকে আমরা শিখব যে একটা পরিবারের বিভিন্ন বিধিনিষেধ যেরকম মান্য করা লাগে, তোমরা সবাই পরিবারে বাস করো, পরিবারের যে নিয়মকানুন সেগুলো মান্য করো, ওরকমভাবে সমাজেরটাও মান্য করতে হবে, তদ্রূপভাবে রাষ্ট্রেরটাও মান্য করতে হবে। তো পরিণতির প্রথম আলোচ্য বিষয় যেহেতু পরিবার, সেহেতু আমরা পরিবার দিয়ে তোমাদেরকে বাড়ির কাজ দেব। সুতরাং তোমরা এই যে তোমাদের বইয়ের 2 পৃষ্ঠা এবং 3 পৃষ্ঠায় পরিবারের শ্রেণী বিভাগ আছে, সেটা তোমরা ভালো করে পড়বে। আর পরিবারের কার্যাবলী আছে, সেগুলো তোমরা ভালো করে পড়বে। পরিবারের বিভিন্ন কার্যাবলী মধ্যে আছে জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, বিনোদনমূলক কাজ, এগুলো তোমরা নিজে নিজে যদি 1-2বার পড়ো তাহলেই তোমরা আশা করি বুঝতে পারবে। যেহেতু এখন আমরা স্কুলে যেতে পারছি না, আমাদেরকে বাসায় বসে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে, সুতরাং নিজের একটু মনোযোগ দিয়ে তোমরা সেগুলো পারবে আশা করি, যদি একটু মনোযোগ দাও আর কি। তাহলে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি যে মনস্তাত্ত্বিক কাজ বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। আর সেটা তোমরা ভালো করে পড়ে আসবে আশা করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই করোনাকালীন সময়ে, এই প্যান্ডামিক টাইমে তোমরা সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।